হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রেগুলার পডকাস্ট সোশ্যাল সেলেবস। সাথে আছি আমি নূপুর হাসান এবং আমার সাথে এভরি উইকে থাকে একজন করে স্পেশাল গেস্ট। আজকের স্পেশাল গেস্ট কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। শুধু তাই নয়, তিনি তার স্টাইলিশ লুক অ্যান্ড চার্মস দিয়ে জিতে নিয়েছে লাখো হৃদয়। হি ইজ নান আদার দ্যান জিয়াউল রোশন। হ্যালো ভাইয়া, কি খবর? এই তো, আপনি কেমন আছেন? যেইভাবে বিশেষণে বিশেষায়িত করছিল আসলে আমি আই হ্যাভ বিন লাইক এত বিশেষণ কবে পেয়েছি আসলে আমি। থ্যাংক ইউ সো মাচ। ইউ ডিজার্ভ ইট। আমরা শুনলাম যে আপনার নাকি এই ঈদে একটু লুকোচুরি বা হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে, বিষয়টা কি সত্য? হ্যাঁ, কথাটা একেবারেই অসত্য নয়, একেবারে অসত্য নয়, হচ্ছে সত্য। এবং দীপ্ত টিভিতে যেহেতু বসে আছি, সো অস্বীকার করা যাবে না, কারণ এখানে অনেকেই সাক্ষী রয়েছে। হাইড অ্যান্ড সিক ওয়েব ফিল্মে আমার কাজ করা হয়েছে, এবং যদিও চরিত্রটা আসলে সবসময় যথারীতি যেরকম আমাকে দেখে ঠিক ওই রকম না, একটু ভিন্ন, যেটাকে আসলে অনেকভাবেই গেস্ট অ্যাপিয়ারেন্সও বলা যায়, স্পেশাল ক্যারেক্টারও বলা যায়, এবং দীপ্ত টিভি তো আসলে হিরোই বলছে। সো হোয়াট এভার ইটস এন ফ্যান্টাস্টিক ওয়েব ফিল্ম। যদিও এর আগে আমার একটু ডিফারেন্ট টাইপের কাজ ওদের সঙ্গে করা হয়েছে। দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই most favorite web film, Opolab, and this is the second one. So I'm so excited কাজটার জন্য। হাইড অ্যান্ড সিকে আপনার অপোজিটে ছিল তানজিন তিশা, দিঘি, চমক, এছাড়া আরও অনেক গুণী অভিনেতা। সো আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার সত্যি বলতে যেই তিনজন ছিল ওদের সঙ্গে একেবারেই নতুন কাজ, কখন আগে ওদের সঙ্গে পর্দা শেয়ার করা হয়নি, যেহেতু এর মধ্যে দুজনই আছে ছোট পর্দার অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী। তিশা এবং চমক রেগুলার কাজ করে, খুব ভালো কাজ করে এবং ভালো অভিনেত্রী। সো ওদের সঙ্গে দুজনের সঙ্গে আসলে স্ক্রিন শেয়ারিংয়ের একটা সুযোগ এখানে ছিল। আই ওয়াজ ভেরি গ্ল্যাড যে আমাদের তো আসলে ঝামেলা হচ্ছে যে আমরা সিনেমার অভিনেতা হওয়ার কারণে বড় পর্দা ছোট পর্দার একটা গ্যাপ থেকে যায়, ওদের সঙ্গে খুব একটা কাজের স্কোপ থাকে না, ওরা ওই জায়গাটাতে রেগুলার কাজ করে, আমরা সিনেমাতে রেগুলার। সো ওটিটি প্ল্যাটফর্ম ইজ দ্য ওয়ে, যেখানে আসলে দুইটা জগৎকে আসলে কম্বাইন করে। আর আমার কাছে এই জিনিসটা আসলে ভীষণ ভালো লাগে। আমি সবসময় বলি যে ওটিটির কাজ আই অলওয়েজ লাভ। মিডিয়ায় আসার পর রোশনকে এখন আমরা সবাই চিনি, কিন্তু তার আগে রোশনের শৈশব কেমন কেটেছে? মিডিয়া আসার আগেই তো আসলে শৈশব ছিল না, শৈশবটা তো একেবারেই, শৈশব বলতে আমরা একদম ছোটবেলার সময়টাকে বুঝি। শৈশব কেটেছে আমার হোম টাউনে, আমার একেবারেই ছোট যখন ছিলাম, বিফোর ক্লাস 2। আমার যে গ্রামে জন্ম হয়েছে, যে গ্রামে আমার একেবারেই ক্লাস 2 পর্যন্ত কেটেছে, সেটা হচ্ছে হীরাপুর গ্রাম, যেটা হচ্ছে আমার জন্মস্থান। সেটা আখাউড়া থানার আন্ডারে একটি গ্রামে, যেখানে আমার বাবা ইউপি চেয়ারম্যান ছিলেন আর কি। এর পরবর্তীতে আমার পুরো সময়টা কেটেছে আখাউড়া প্রপার সিটিতেই, যেখানে আমার বাবা মেয়র ছিলেন পরবর্তী সময়ে। সো একটা লম্বা সময় ওখানে থাকা, দেন কলেজ লাইফটা ঢাকায় কাটে। আর এর আগে আসলে আমি অনেক আগে থেকে ঢাকায় সেট হয়েছিলাম, বিকজ আই ওয়াজ এ ক্রিকেট প্লেয়ার। সো ক্রিকেট তখন রেগুলার খেলতাম সেই সময়তে থাকা এবং বাট যেহেতু তুমি শৈশবের কথা বলেছো, আমার একদমই চাইল্ডহুড যারা ফ্রেন্ড আছে, যাদের সঙ্গে একেবারেই আমার ওই পিরিয়ডটায় বেড়ে ওঠা, ওদের সঙ্গে আমার এখনও স্ট্রং কানেকশন আছে, এবং বিশেষ করে ঈদের সময় ওদের সঙ্গে জম্পেশ আড্ডা হয়। ওকে, সো এই যে একটা সুন্দর শৈশব, সেখান থেকে মিডিয়ায় আসার আগ্রহটা কিভাবে জন্মালো? আগ্রহটা আসলে ছিল না, আগ্রহটা জন্মায়ওনি। আগ্রহটা ইটস কাইন্ড অফ, আমি সবসময় বলি যে আমার সিনেমাতে আসাটা কাইন্ড অফ অ্যারেঞ্জ ম্যারেজের মতো। ওকে, সাডেনলি তৎক্ষণাৎ যেন বিয়ে হয়ে গেলে যেরকম হয় না, আমার এরকমই হয়ে গেছে। আমার সিনেমাতে আসতে চাওয়ার আগে আমি সিনেমাতে এসেছি, রক্তছবিতে আমার চুক্তিবদ্ধ হয়, এবং সিনেমা একটা দুটা করার পর বেসিক্যালি সিনেমার সঙ্গে প্রেম তৈরি হয়েছে। আচ্ছা, তার আগে সিনেমার জন্য প্রেম ছিল না? সিনেমা ভালো লাগতো, কিন্তু সিনেমার জন্য যে সিনেমাতে আমি অ্যাজ এ অ্যাক্টর কাজ করব, সিনেমাতে আমার অ্যাজ এ ফিল্ম অ্যাক্টর বা হিরো হিসেবে কাজ করতে হবে, ওইরকম ফ্যাসিনেশন ছিল না। ওকে, সো রক্ত দিয়ে আপনার ক্যারিয়ার শুরু,
সেই সময় কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? পুরো সময়টাই চ্যালেঞ্জ ছিল। প্রথমত হচ্ছে ওই যে আসতে না চাওয়া, বা আসতে না চাওয়া বলতে হচ্ছে প্রপোজালটা অ্যাকসেপ্ট করার পর ভালো লেগেছে, তখন ইট ওয়াজ কাইন্ড অফ OMG, মানে সিনেমা করবো আমি, মানে লাইক আমি চিন্তা করেছি যে সিনেমাতে আসতে হলে প্রথমে মডেলিং করতে হয়, তারপর নাটক করতে হয়, নাটকের পর আবার আস্তে আস্তে সিনেমাতে যেতে। আমার কাছে মনে হয় ইটস এ কাইন্ড অফ ওয়ে দ্যাট আই হ্যাভ টু পাস অল দ্য স্টেপস। কিন্তু মানে এত দ্রুত আসলে সিনেমার অফার আসবে সেটা আমি চিন্তা করিনি, এবং সেই সঙ্গে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করার অন্যতম একটা রিজন ছিল ইট ওয়াজ এন জয়েন্ট ভেঞ্চার, এবং জয়েন্ট ভেঞ্চার ওই মুহূর্তটাই সবচাইতে বেশি আলোচিত মানে ছিল হচ্ছে জয়েন্ট ভেঞ্চার ফিল্ম, যেটা কলকাতা বাংলাদেশে একসঙ্গে হতো। দ্যাট মোমেন্টে আমার কাছে মনে হয়েছে আই শুড অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, যেহেতু দু বাংলায় অনেক বড় করে সিনেমাটা মুক্তি পাবে, সেম টাইম ডেবিউটা বাংলাদেশ এবং কলকাতা একসঙ্গে হচ্ছে। আচ্ছা, তার মানে কি রোশনের কোনো স্ট্রাগল পিরিয়ডই ছিল না? না, আমার শুরুটা আসলে স্ট্রাগলিং ছিল না, তবে হ্যাঁ আমি পর্দায় যে আমার কাছে খুব চ্যালেঞ্জিং লেগেছে, যেহেতু আই ওয়াজ নট অ্যান অ্যাক্টর, I was not a good dancer. I was not a what should I say? I was not expert in action. Okay. So কেন জানি সবগুলোই খুব দ্রুত রপ্ত হয়ে গেছে। মানে অ্যাকশন ফিল্ম পছন্দ করতাম, আর তাছাড়া ডান্সটা কেন জানি মনে হয় যে I was not a dancer, বাট কেন জানি ডান্স উঠে গেছে। I really don't know. হয়ে গেছে আর কি, কেমনে জানি হয়ে গেছে আর কি বিষয়গুলো। আপনার সোশ্যাল মিডিয়াতে গেলে কিন্তু আপনার নাচ দেখা যায় খুব আছে এখন, সো ইউ আর আ গুড ডান্সার আই গেস। মনে হয় এখন ডান্স করতে পারি আমি, কেন জানি ডান্সটা হয়ে যায়। মানে আই নেভার রিহার্সাল, মানে আমার রিহার্স করা হয় না। কোনো একটা প্রোগ্রাম যখনই থাকে বা যখন কোনো গানের শুটিং থাকে, শুধুমাত্র আগের দিনটাতেই একটু রিহার্সাল করা হয়। এমনিতে আছে না যে সারা বছর কিছু কিছু সময় সপ্তাহের একদিন, সেই নাচের রিহার্সালটা আমার করা হয় না। ওকে, একটু সিরিয়াস টপিকে আসি। আমাদের ইন্ডাস্ট্রিতে বলা হয় যে কাজের পরিমাণ বা বৈচিত্র্য বেশ কম, এটা নিয়ে রোশন কি বলে? কাজের পরিমাণ বৈচিত্র্য না, কাজ তো আসলে ভালোই হচ্ছে। এই যে যেমন ঈদে অসংখ্য সিনেমা মুক্তি পাচ্ছে, সো কাজের পরিমাণ আমার কাছে কম মনে হয় না। তবে আমার প্রবলেমটা বৈচিত্র্যেও ঈদে আসলে ম্যাক্সিমামটা অ্যাকশন ধরনের ছবি মুক্তি পায়। বৈচিত্র্যের ধরনও আসলে বৈচিত্র্য কম না, আমার দৃষ্টিতে ঠিকঠাকই আছে। শুধুমাত্র যেমন যে বৈচিত্র্যের সিনেমাই হোক না কেন, কাজগুলোকে অনেক বেশি প্রপারলি উপস্থাপন করার ক্যাপাবিলিটিস মানে কারো হয়তো একটু কম, কারো বেশি। কেউ হয়তো হিট করে যায়, কেউ হয়তো আলোচনায় আসতে পারে না। সমস্যাগুলো এরকম হয় আর কি। বিট্রে সিনেমা থেকে ডিরেক্টর ইকবাল আপনাকে বাদ দিয়ে দিয়েছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? বিট্রে সিনেমা তো আসলে শুটিংয়ে থেমে আছে 3 বছর ধরে। আর তাছাড়া ওই যে একটা বিতর্ক ঝামেলা হয়েছে, তখন আসলে উনি বাদ দেওয়ার আগে আসলে সিনেমা থেকে আমরা সরে গিয়েছিলাম। এখন তো উনি তো একজন ডিরেক্টর মানুষ, কেন এই কথা বলেছে আমি জানি না। আসলে ব্যাপারটা খুব হাস্যকর। সিনেমা থেকে বাদ দেওয়া বলতে ওই সিনেমাটা হওয়ারই কথা না। সো যে সিনেমা হওয়ারই কথা না, সেই সিনেমা থেকে আবার বাদ হয় কীভাবে? ওই ডিউ রেসপেক্ট, তারপরও ঠিক আছে, উনি যা বলেছেন সত্যি বলেছেন। আচ্ছা, উনি যা বলেছেন সত্যি বলেছেন। এখন রোশন বলেছে যে যারা শিল্পী তাদের রাজনীতির সাথে সম্পর্ক থাকা উচিত না, এইখানে কি রোশন একমত? যতদিন শিল্পী থাকবেন ততদিন রাজনীতির সাথে ইনভলভ থাকা দরকার নেই, কারণ আমাদের রাজনীতির প্রেক্ষাপটটা যেমন একটা শিল্পীর জন্য রাজনীতি না। আর তাছাড়া আমাদের বাংলাদেশের ফ্যান ফলোয়ার্সরা যারা একান্তই সিনেমাকে বা একান্তই বিনোদনকে ভালোবাসে, তারা তাদের পছন্দের অভিনেতা বা অভিনেত্রীকে রাজনীতিতে দেখতে চায় না। সো আমি যদি জাস্টিস করতে চাই আমার দর্শকের সঙ্গে, সো আই শুড নট বি ইনভলভড। আমার জাস্টিফিকেশনটা আমার না, এটা দর্শকেরও। তারা আসলে পছন্দ করেন না এইভাবে। এই অপিনিয়নটা কেন তৈরি হয়েছে? রোশনের বাবা একজন রাজনীতিবিদ, সে কারণে কি আরো বেশি কাছ থেকে রাজনীতিকে দেখা হয়েছে? অনেক বেশি দেখা হয়েছে। আমার ইনফ্যাক্ট আই হ্যাভ পলিটিক্স ইন মাই ব্লাড। আমার জন্মের পর থেকে আমার বাবাকে আমি শুধুমাত্র পলিটিক্সই করতে দেখেছি, এবং অসংখ্যবার আব্বু নির্বাচিত হয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। তবে বাবার কাছ থেকে আমি যেটা দেখেছি সৎ রাজনীতি, একেবারেই সততা, যেটা শুধুমাত্র মানুষের জন্য, ওই জিনিসটা আসলে আমি সত্যি বলতে দেখি না, ইন জেনারেলি দেখি না। এবং আমার কাছে ইনফ্যাক্ট আমি নিজেও বলবো যে আমার লাইফে যদি কখনো স্কোপ হয় যে আমার বাবার মতো রাজনীতি করার, তাহলে আমি পলিটিক্স করব। তবে সেটা অবশ্যই সিনেমায় থেকে না, সিনেমাটা ছেড়ে। যতদিন পর্যন্ত আমি বিনোদন জগতে আছি ততদিন আমি পলিটিক্স করব না।
তার মানে কোনো এক সময় সিনেমা ছাড়ার প্ল্যান আছে? সিনেমা তো কোনো না কোনো সময় অবশ্যই রাজনীতির জন্য না, মানে আমি বললাম যে সেই প্রেক্ষাপট যদি তৈরি হয়। ওকে, ঠিক আছে। রিসেন্টলি দেখা গিয়েছে নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে নিয়ে গিয়েছে, এই ব্যাপারে আপনার কি মতামত? এটা আমার ভীষণ খারাপ লেগেছে। ফারিয়া সে আমার খুব ভালো বন্ধু, আমার সঙ্গে ওর যদিও খুব বেশি সিনেমায় কাজ হয়নি, আমাদের একটা সুন্দর একটা কমিউনিকেশন আছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে। আর এই বিষয়টা মাঝখানে আসলে দেখা গেছে অনাবশ্যক, মানে আননেসেসারি অনেক কারণে আমাদের শিল্পীদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে। এটা আসলে না হলেও পারতো, যেহেতু তাকে একদিন পরেই আবার ছেড়ে দেওয়া হয়েছে, সো বোঝায় যে ক্রাইম ওয়াজ নট দ্যাট মাচ, মানে ক্রাইম দ্যাট ওয়াজ নট এন ক্রাইম। সো মানে আই উড লাইক টু রিকোয়েস্ট যে শিল্পীদের ক্ষেত্রে না, মানে শিল্পীদের তো একটা ইমেজ নিয়ে বাঁচতে হয় এবং শিল্পীরা বিনোদনের জন্য কাজ করে, আর একেবারেই প্রুভেন কোনো বিষয় না হলে কাউকে আসলে এইভাবে হ্যারাস না করাটাই ভালো। দীর্ঘ অনেক দিনের যাত্রা আপনার, সেখানে অনেক ফ্যান মোমেন্ট ক্রিয়েট হয়েছে, সো এমন কোনো স্পেশাল ফ্যান মোমেন্ট আছে যেটা আপনার এখনো মনে পড়ছে? আমার বেপরোয়া সিনেমা যখন মুক্তি পেয়েছিল, আমার যারা ভক্ত আছে আর তারা, আমি জানি না কেন জানি শুধুমাত্র অ্যাকশন ফিল্মই আমার কাছে দেখতে চায়। ইনফ্যাক্ট আমি যখন একটা সিনেমা করি নানান রকমের অবজেকশন আছে যে কেন আপনার আরও বেশি অ্যাকশন থাকলো না। হয়তো আমার অ্যাকশনগুলোকে পর্দায় ওরা দেখতে ভালোবাসে। আমার বেপরোয়া সিনেমা ছিল মানে আমার একেবারেই যেটা আমার হিরোইজমকে প্রপারলি উপস্থাপন করে, সেটা হচ্ছে আমার ফার্স্ট ফিল্ম বেপরোয়া। যদিও রক্ত ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম, বেপরোয়াতে একদম প্রপার একটা হিরোইক সিনেমা বলা যায় আর কি, যেটাকে একদম প্রপার আমার সিনেমা বলা যায়। ওই সিনেমার জন্য আমরা হল ভিজিটে গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, তখন বিভিন্ন রকমের দর্শকের পাগলামি দেখতে পেয়েছি এবং মানে এমন ধরনের অস্থিরতা ছিল যে মানে মানে ভালোবাসা, মানে ফ্যান মোমেন্টস আসলে মনে হয় ওটাকেই বলে। আমি তখন ওটা ফিল করতে পেরেছি ফার্স্ট টাইম, অ্যান্ড ফ্রম দ্যাট মোমেন্ট I felt যে I have to be an action hero properly and specifically for my audience. তার মানে রোশনের ফেভারিট মুভি বেপরোয়া তার করা? ডেফিনেটলি। এছাড়া ফেভারিট মুভি লিস্ট আর কি আছে? আমার অপারেশন সুন্দরবন, দেন কিছু আপকামিং ফিল্ম, ওকে, যেমন পুলসিরাত রয়েছে, যেটা পরবর্তীতে সর্দার বাড়ি খেলা নামে সেন্সর পেয়েছে, সেই সঙ্গে প্রেম পুরাণ রয়েছে, এই আর কি। আরও বেশ কিছু সিনেমা রয়েছে পাইপলাইনে, আস্তে আস্তে রিভিল্ড হবে। অনেক বড় পাইপলাইন তাহলে দেখা যাচ্ছে। তবে আপকামিং কিছু সিনেমা নিয়ে প্ল্যানিং হচ্ছে, যেগুলো আমি চেষ্টা করছি আর কি রোশনকে ছাড়িয়ে যেতে ওই সিনেমাগুলো দিয়ে। সেগুলো নিয়ে যদি একটু বলতেন। এখন আসলে নাম ফাইনাল হয়েছে, কিন্তু আসলে প্রজেক্টগুলো এখন অ্যানাউন্সমেন্টের আন্ডারে আসেনি, কিছুদিন অপেক্ষা করতে হবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সাকিব ফ্যান এন্ড আফরান নিশোর ফ্যানদের মধ্যে তুমুল যুদ্ধ হয়, সেখানে রোশনের ফ্যানরাও মাঝে মাঝে আসে, তো এই ব্যাপারে আপনার মতামত কি? রোশনের ফ্যান্সরা কিভাবে আসে যুদ্ধ করতে? না, আমার ফ্যান্সরা কখনোই যুদ্ধ করে না, আমার মতোই খুব নিরীহ টাইপের। আর তাছাড়া সাকিব ভাইয়ের আই এম ফিলিং সো গ্ল্যাড যে সাকিব ভাইয়ের মেগাস্টার সাকিব ভাইয়ের অসংখ্য ফ্যান ফলোয়ার আছে যারা সবসময় আমাকে সাপোর্ট দেয়, অন্যরকম একটা সাপোর্ট দেয়। এবং আমার প্রথম সিনেমা থেকেই সেই ভালোবাসাগুলো আমি আসলে পেয়ে এসেছি, স্পেসিফিকলি আমার এবং এসকে ফ্যান্স যারা রয়েছে, সেই ভালোবাসাটা ওরা দিয়েছে। আর ওটা আসলে এখন নিশো ভাইয়ের ফ্যান্সদের সঙ্গে কেন দ্বন্দ্ব হয়, কিছু বিতর্কিত বিষয় তো আছেই সেখানে। আপনার কোনো একটা ইন্টারভিউতে শোনা গিয়েছে আপনি সাকিব খানকে ছাড়িয়ে যেতে চান বা ছাড়িয়ে গিয়েছেন, ব্যাপারটা কতখানি সত্য? ওটা আসলে সংখ্যার দিক থেকে এটা বিষয়টা এরকম না। আসলে অনেক সময় হয় কি, থাম্বনেল দেখে অনেকে জাজ করে ফেলে, বা হয়তো বিষয়টা ইন্টারভিউ দেখে না অনেকে। থাম্বনেল সবসময় মাথায় রাখতে হবে, থাম্বনেল হচ্ছে একটা ইন্টারভিউকে আকর্ষণীয় করার জন্য একটা থাম্বনেল দেওয়া হয়, বাট মূল বিষয়গুলো জানার জন্য আসলে ইন্টারভিউটা না দেখে আসলে বোঝা যায় না। এটা বলেছিলাম যে সাকিব ভাইকে একজন প্রশ্ন করেছিলেন যে এবার ঈদে কি আপনি, যেহেতু আপনার দুটো সিনেমা, সাকিব ভাইয়ের একটি সিনেমা, আপনি কি সাকিব ভাইকে ছাড়িয়ে গেলেন? তো ওটাই আর কি। সাকিব ভাই হচ্ছে আমাদের হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রির গুরু। আপনি সেখানে বলেছিলেন আপনি সাকিব ভাইকে ছাড়িয়ে গেছে, সেটা সংখ্যার দিক থেকে, সিনেমার সংখ্যার দিক থেকে। আচ্ছা, সো বিষয়গুলো আসলে না বুঝে অনেক সময় অনেক কিছু ভাইরাল হয়ে যায় আর কি। ডালিউডে নতুন অভিনেতাদের সুযোগ কম, এই ব্যাপারটা কতখানি সত্য বা আপনি কি মনে করেন?
নতুন অভিনেতা আসলে এক্সিস্টিং যারা আছে আমাদের মধ্যে যারা একটু কম্পারেটিভলি নতুন, যেমন আমিও তো সিনিয়রের কাতারের মধ্যে পড়ি না ডেফিনেটলি। আমাদের নতুনদের সুযোগ আপনি কিভাবে মানে তুমি কিভাবে দিবা, মানে প্রবলেম হচ্ছে এখানে প্রফেশনাল প্রডিউসারের সংখ্যা আমাদের কম। একটা ছবি যারা শখে বানায় শেষ পর্যন্ত দেখা যায় প্রচারণার সময় গিয়ে প্রচণ্ড রকমের ঘাটতি দেখা দেয়, সিনেমাগুলো ঠিকঠাক মতো পৌঁছায় না, মানে শেষ পর্যন্ত দেখা যায় মানুষ না দেখার কারণে সিনেমাগুলোর যে একটা সম্মানটাই হারিয়ে ফেলে। লাইক হচ্ছে আমরা সিনেমাগুলোকে কীভাবে জাজ করি যে ব্লকবাস্টার হিট, সুপার হিট অথবা অ্যাভারেজ হিট। তো এই জিনিসগুলো আসলে কীভাবে পায়? দর্শকপ্রিয়তার কারণেই। এবং দর্শক সিনেমা দেখবে কীভাবে? দর্শকের কাছে সিনেমা পৌঁছাতে হবে। সো সিনেমা যদি আমরা পৌঁছাতেই না মানে ব্যর্থ হই, তখন তো আসলে আলটিমেটলি প্রবলেমটা আমাদের গায়ে এসে লাগে। সিনেমা এত সুন্দর একটা সিনেমা বানালাম, প্রথম প্রবলেম হচ্ছে ঠিকমতো টাইমলি রিলিজ করি না, যার জন্য সময়ের কালের বিবর্তনে সিনেমার কোয়ালিটিকে অ্যাভারেজ হিসেবে জাস্টিফাই করা হয়, যেটা যে সময় রিলিজ দেওয়া দরকার তখন না দিয়ে অন্য টাইমে রিলিজ দিই। দিস ইজ ওয়ান প্রবলেম। এবং সেই সঙ্গে প্রচারণার ঘাটতি রয়েছে আমাদের প্রচণ্ড রকমের। মানে তুমি দেখবে যে হাতে গোনা কিছু সিনেমা বাদে কনস্ট্রাকটিভ ওয়েতে কোনো প্রচারণা হয় না। এই জিনিসগুলোর কারণে অনেক সাফার করতে হয় আমাদের। আমারও এখন অনেক ছবি রয়েছে যেগুলো 2, 2.5, 3 বছর ধরে মুক্তির জন্য পাইপলাইনে রয়েছে। এত এক্সপেকটেশন নিয়ে শুরু করে, আমার প্রশ্ন হচ্ছে যে এত এক্সপেকটেশন নিয়ে যেহেতু শুরু করেছেন, সিনেমা রিলিজ দিয়ে দেন, কেন ছবি ঝুলে আছে? আই রিয়েলি ডোন্ট নো। মানে এই বিষয়গুলো খুব আপসেট লাগে। এবং এখন থেকে আমি খুব বেছে কাজ করছি এবং উই এনশিওরিটি নিয়েই কাজ করছি। গল্প যখন পছন্দ হয়, পুরো টিম পছন্দ হয়, যে সিনেমাটা কবে রিলিজ দেবেন, এবং ইট হ্যাজ টু বি রিলিজড ইন 1 year। এর বেশি কোনো সময় মানে ধরে আসলে সিনেমা ধরে রাখা যাবে না। সো আপনার কি মনে হয় কেন এই প্রচারণায় ঘাটতি হচ্ছে? প্রফেশনাল মন মানসিকতা আমাদের প্রডিউসারদের। ওরা আসলে অনেকেই আছেন, আমাদের সম্মানিত অনেক প্রডিউসারই আছেন যারা এট দ্য ইলেভেন্থে ওরা সে বুঝতে পারে না যে আমাদের প্রচারণা না করলে সিনেমার কী ক্ষতি হতে পারে। দেখা যায় ঢাকঢোল পিঠে আমরা শুরুটা করি, শেষটাও ঠিকঠাক মতোই হয়, কিন্তু পোস্ট প্রোডাকশনে গিয়ে আমাদের প্রডিউসাররা অনেকে হয়তো বা ওই প্রয়োজনটা অনুভব করেন না যে ভালো প্রচারণা না করলে, ধরুন আপনি 2 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানালেন, প্রচারণা করতে সর্বোচ্চ হয়তো 5 থেকে 10 লাখ টাকা খরচ হবে, কিন্তু 10 লাখ টাকা যে ওনাকে 10 কোটি টাকার একটা ফিডব্যাক দিতে পারে সেটা অনেকেই রিয়েলাইজ করতে চায় না। ওনারা মনে করে এই 10 লাখ টাকা, এত 2 কোটি টাকা খরচ করেছি, 10 লাখ টাকা খরচ করবো না, এত করা দরকার নেই। ওই না করতে গিয়ে না সমস্যাটা হয়ে যায় তখন সিনেমাতে। মানে ওই যারা একদম প্রফেশনাল, যেমন আলফা আই আছে, জাজ মাল্টিমিডিয়া আছে, আরও আমাদের বেশ কিছু ব্যক্তি প্রতিষ্ঠান অনেকেই রয়েছেন যারা ওই বিষয়টা বুঝেন, কিন্তু ম্যাক্সিমাম প্রডিউসাররা আসলে, আমার পার্সোনালি আমার অনেক প্রডিউসার আছে যারা এটা বুঝতে চান না। তো দ্যাটস ওয়াই আমি রোশন আই গেট সাফার, প্রবলেমগুলো আসলে সাফার করতে হয় আর কি। আচ্ছা, এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি বেশ কিছু পরিচালক বা প্রডিউসারদের সাথে কাজ করতে পারেন। উল্লেখ্য রায়হান রাফির সাথে এখনো কেন কাজ করা হচ্ছে না? রাফি ভাইয়ের সঙ্গে আসলে কাজ করা হচ্ছে না, বেটে বলে মিলছে না। আর তাছাড়া রাফি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে রিসেন্টলি বেশ কয়েকবার। ইনফ্যাক্ট উনি একটা টাইপের গল্প উনি মাথায় রেখেছেন আমাকে নিয়ে কাজ করলে উনি কী টাইপের গল্পে কাজ করবেন সেসব নিয়েও কথা হয়েছে। আশা করছি, এখন তো ভাইও আসলে খুব লিমিটেড কাজ করছে, এখন একদমই শাকিব ভাইয়ের সঙ্গেই দেখা যাচ্ছে কাজ করতে। আর হয়তো বেটে বলে মিলে গেলে খুব ভেরি সুন হবে। আমারও ভীষণ ইচ্ছা আছে ভাইয়ের সঙ্গে কাজ করার। দেখো একজন অ্যাক্টর হিসেবে আমার সবারই কিন্তু ফ্যাসিনেশন থাকে যে সামবডি কাম অ্যান্ড ইউটিলাইজ মি। আমার যতটুকু পটেনশিয়ালিটিস আছে তার থেকে 1000 গুণ বেটার কিছু একজন ডিরেক্টর বের করে নিতে পারে। একজন ক্যাপ্টেন অফ দ্য শিপ কেন বলা হয়? শিপটাকে উনি যেদিকে চাইবেন ওদিকে টেনে নিয়ে যেতে পারবেন। সো একটা টিমকে, একটা সিনেমাকে এক অনন্য উচ্চতায় একজন ডিরেক্টরই পারে নিয়ে যেতে। আমরা হয়তো ভুলে যাই অনেক সময়, আমরা হয়তো অনেক আমাদের পারফরমেন্স নিয়ে কমপ্লেন দিই, কিন্তু অনেকে হয়তো জানে না যে একটা ডিরেক্টর চাইলে পুরো গেম চেঞ্জ করে দিতে পারে। আপনার কি মনে হয় আমাদের এখানে বেশ কিছু ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার স্পেসিফিক কিছু অভিনেতাদের সাথেই কাজ করতে পছন্দ করে এবং বাকিদেরকে অবহেলার চোখে দেখে? না, বিষয়টা আসলে অবহেলার না। আমার কাছে মনে হয় যে স্বাচ্ছন্দ্যবোধ ওনারা স্কোপ পেলে করবেন না কেন? হয়তো স্পেসিফিকলি তো আসলে নিশ্চয়ই তুমি শাকিব ভাইকে মিন করছো। শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে চাই বিকজ খুব কমনলি হয়তো ডিরেক্টররা জানে যে এটা শাকিব ভাইয়ের সাথে কাজ করলে সিনেমা হিট হয়ে যাবে, এবং হিট ছবির একজন ডিরেক্টর উনি খুব সহজেই উনি পেয়ে যেতে পারছেন। আর
ভালো মেকার হলে তো কোনো কথাই নেই। ঝামেলা হচ্ছে বাজেট সংক্রান্ত অনেক ইস্যু থাকে, আর লগ্নি সংক্রান্ত একটা বিষয় থাকে আমাদের ওখানে। আমি বললাম না যে প্রফেশনাল প্রডিউসার কম থাকার কারণে রিস্কটা সহজে কেউ নিতে চান না। অনেকে ভাবেন যে সাকিব ভাইকে নিয়ে লগ্নিটা উঠে আসবে, যারা একেবারেই লগ্নির কথা চিন্তা করে। সো ওই সেই ক্ষেত্রে আমাদেরকে নিয়ে কাজ করতে একটু রিস্কি ফিল করে। তবে অনেকেই কাজ করেছেন, যেমন অপারেশন সুন্দরবনে প্রায় 10-15 কোটি টাকা বাজেটের সিনেমা ছিল। ওটা আসলে ওই আর্থিক অঙ্ক হিসাব করতে হলে 30 কোটি টাকা বাজেটের সিনেমা। আচ্ছা, অপারেশন সুন্দরবন নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? অপারেশন সুন্দরবন মানে আমার লাইফের একমাত্র সিনেমা যেটার জন্য সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে। এবং মানে তুমি শুনে হয়তো সারপ্রাইজ হতে পারো যে 7 থেকে 8 দিন আমরা টোটালি নেটওয়ার্কের বাইরে ছিলাম। টোটালি বলতে টোটালি মানে ফোনেরও নেটওয়ার্কে ছিল না। এবং সবচাইতে বেশি ভয়ঙ্কর ব্যাপার ছিল যে সোশ্যাল মিডিয়া বা ফোন থেকে তো আমরা কখনো দূরে থাকতে পারি না। অনর্থক কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় বসে বসে স্ক্রল ডাউন করতে পারি, সে অভ্যাস আমাদের আছে। আমি যখন নেটওয়ার্কের বাইরে যাবো আমি জানতাম না, ঠিক আছে, হুট করে দেখি নেটওয়ার্ক নাই, এই নেটওয়ার্ক নাই কোনো, হোয়াট ইজ দিস? ভাবছি সামনে, ভাবলাম যে সামনে গেলে হয়তো পাওয়া যাবে। আমি জিজ্ঞেস করলাম আমাদের যিনি মেজর ছিলেন রাইসুল ভাই, যিনি সিনেমাটার আসলে র্যাবের পক্ষ থেকে সর্বা দেখাশোনা করেছেন। উনি বললেন যে আমরা তো নেটওয়ার্ক পাবো না এখন। আর আমরা পাবো না মানে কতদিন পাবো না? বললো যে 7 থেকে 8 দিন। হোয়াট? মানে 7 থেকে 8 দিন আমাদের নেটওয়ার্কের বাইরে থাকতে হবে? কি বলছেন আপনি এসব? পরে বললো যে হ্যাঁ রোশন। আমি বললাম যে আমি আমার ফ্যামিলিকে তো জানাইও না যে আমি 7 থেকে 8 দিন আমি নেটওয়ার্কের বাইরে থাকবো। তো এটা আমি জানাবো কি করে? রিল্যাক্স, কোনো সমস্যা নেই, জানানোর ব্যবস্থা করা যাবে। স্যাটেলাইট ফোন আছে, ওইটা দিয়ে ফোন করা যাবে। ওরে আল্লাহ, স্যাটেলাইট ফোন! স্যাটেলাইট আগে যাবে আকাশে, তারপরে যাবে আচ্ছা কাঙ্ক্ষিত সে মানুষের কাছে। একটা অদ্ভুত একটা ফোন, দেখতে এত বড়। তারপর প্রথম দিন তো আমাদের মোটামুটি গিয়ে পৌঁছাতেই সন্ধ্যা রাত হয়ে গেছে। সেকেন্ড ডেতে ফোনে যোগাযোগ, পরিবারের সঙ্গে যোগাযোগ করি আর কি, যে হচ্ছে বিষয়। তবে 2 থেকে 3 দিন পর অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। তখন শুধুমাত্র জাস্ট যখন অবসর সময় তো শুটিং টুটিং তো সারাদিন ব্যস্ত থাকলে তখন ফোনের কথা মাথায় আসে না। শুটিং এর এন্ডিং মোমেন্টটা এসে একটা শিপে আমরা ছিলাম, ওখানে যার যার পার্সোনাল রুমের মধ্যে এসে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, ওর কিছু গান টান ডাউনলোড করা ছিল, সবই বাংলা গান। ও ভীষণ তথাকথিত গানগুলো বেশি শুনে। আমরা যে বাজা স্পিকারে বাজা ওইগুলোই শুনে সময় কাটাই। তারপর রাত হলে 11টা বাজলে ঘুমিয়ে যেতাম আর কি। ইউজুয়ালি 8 দিন এভাবেই কেটেছে। আচ্ছা, রোশনের তথাকথিত গান তাহলে কি পছন্দ না? ও তথাকথিত গান বলতে আসলে ওর পছন্দের রুচিগুলো ডিফারেন্ট আর কি। আমার রুচিটা হয়তো একটু ডিফারেন্ট। ও যা শুনতো বাজাইতো তখন আমি মানে শুয়ে শুনতাম আর কি। এখন তো তবে একটা গান আমি খুব ভীষণ এনজয় করেছি ওই জায়গাটা এসে, ওটা ওর কাছে ডাউনলোড করা ছিল আগে থেকে, ও জানতো না। ওরে নীল দরিয়া, কারণ যেহেতু আমরা পানির মধ্যেই ছিলাম, সারাক্ষণ শিপ এইভাবে দুলছে ওয়েভের মধ্যে। সো আই এনজয়েড দ্যাট, মানে ডিফারেন্ট ফিলিংস আর কি। ওরে নীল দরিয়া আমারও খুব ফেভারিট একটা গান। খুব ফিলিং দিয়েছে আসলে ওই সময়টা। ওকে, সো আপনার কথা শুনে যেটা মনে হলো, আমাদের সিনেমা জগৎটা খানিকটা অনিশ্চয়তার মধ্য দিয়েই কাটে, অভিনেতা অভিনেত্রী সবারই। সো এর জন্য কি অন্য কোনো পেশায় চলে যাওয়ার ইচ্ছা আছে? না, পেশা তো আসলে অন্য কোনো পেশায় যাওয়ার কোনো ইচ্ছা নেই, বাট বিজনেস আসলে নিয়ে প্ল্যানিং আছে। খুব স্ট্রংলি ভাবে এখনো লঞ্চ করিনি, লঞ্চ করলে হয়তো সবাই আস্তে আস্তে জানবে। আপনি 3 বছর আপনার বিয়ের কথা গোপন রেখেছিলেন, এটা কেন? কারণ হচ্ছে আমার ওয়াইফ তার ফ্যামিলিকে বলার সাহস পাচ্ছিল না। আর প্রেমটা যেহেতু একেবারেই, আমরা প্রেম তো আসলে ফ্যামিলিকে বলে কেউ করে না। সো কিছু কিছু প্রেমে অনেক সময় আমরা বিয়ে পর্যন্ত করাই, কিছু মানে পরিবারকে জানিয়ে কিছু না জানিয়ে, হয়তো নানান রকমের কারণ। আমরা একটু খুব বেশি প্রেম করতে গিয়ে হয়তো খুব আর্লি বিয়েটা হয়ে গেছে, আর ওই সময় জানানোর সিচুয়েশনও ছিল না। আর আমার ওয়াইফ জানাতে খুব ভয় পাচ্ছিল যে বাবা কি বলবে। তো ইন্ডিয়ামিটে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর যখন আমার ফার্স্ট বেবি আসলে মানে মানে গট প্রেগনেন্ট, তখন আসলে ওর পরিবারকে জানায় আর কি। তা জানানোর পরে কেন জানি ওর বাবা এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে, আমার যিনি ফাদার ইন ল এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে এবং খুব সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজন করে সবাইকে দাওয়াতটা দিয়ে বলে যে না আলহামদুলিল্লাহ যা হয়েছে। উনি জানতেন যে ওনার মেয়ে আমাকেই বিয়ে করবে, মানে আমার শ্বশুর বাবা জানতেন। তো এই জন্য আর কোনো প্রবলেম হয়নি, বেসিক্যালি ব্যাপারটা খুব স্মুথলি হয়ে গেছে।
আচ্ছা, তার মানে শুরুতে কি বাংলা ফিল্ম, বাংলা মুভিতে যে দেখানো হয় বাবা মানবে না, এই কারণে হচ্ছে চলো পালিয়ে বিয়ে করি, এরকম কি ফিলিংস ছিল নাকি? না 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 না, এখন যেহেতু আমরা তো বিয়ে করেছি একটু আর্লি, না মানার কোনো বিষয় ছিল না। মানে ও আচ্ছা, আর সত্যি বলতে ওনার মানে ওর বাবা জানতো যে, বা ওর ফ্যামিলি জানতো যে একটা ছেলের সঙ্গে তার রিলেশনশিপ রয়েছে এবং ওকেই সে বিয়ে করবে, অন্য কাউকে বিয়ে করবে না, শুধু এতটুকুই জানতো। কিন্তু ইন দ্য মিনটাইম যে আমরা ম্যারিড ছিলাম হয়তো ওটা জানতেন না আর কি। প্রথমে আমার ফ্যামিলি জানে, তারপর ওর ফ্যামিলি জানে আর কি। রোশানের বাবু আছে, খুবই সুন্দর দেখতে মাশাআল্লাহ। বাবা হওয়ার পর রোশানের ফিলিংস কেমন? আগের রোশান অ্যান্ড বাবা রোশানের মধ্যে পার্থক্য কি? এটা আমার মনে হয় যে পৃথিবীর অন্যতম একটা ফিলিংস, যেটা কখনো এক্সপ্রেস করে বলা যায় না। বাবা হওয়ার আগে বা মা হওয়ার আগে আমাদের আসলে অনুভূতিটা একরকম থাকে, এবং হয়ে যাওয়ার পর ফিলিংসটা আসলে অন্যরকম। একটা হচ্ছে কখনো উপলব্ধি করার না, যেমন তুমি মা হওয়ার আগে কখনো উপলব্ধি করতে পারবে না, যখন তুমি হয়ে যাবা তখন ফিল করতে পারবা হোয়াট ইজ দ্য ফিলিংস। ট্রু। আমরা অনেক সময় মনে না এত তাড়াতাড়ি মা হবো না, এত তাড়াতাড়ি বাবা হবো না, মানে উই গেট ভেরি ফর্মাল অ্যান্ড মানে এখন আসলে অনেক সময় আছে মা হয়ে গেলে তো মানুষ বলবে যে আমি বুড়ি হয়ে গেছি। কিন্তু আসলে হওয়ার পর না মানে মনে হয় যে পুরো হোয়াট দ্য হেল পিপল সে, মানে আই রিয়েলি ডোন্ট কেয়ার, পুরো পৃথিবীটা যেন আসলে এখানে। আমার বেবির সঙ্গে, আমার কিন্তু 2টা বেবি। আচ্ছা আচ্ছা। আমার প্রথমে মেয়ে হয়েছে, ছেলের কথা ভালো করে ঠিক মতো কেউ জানেও না। আমার মেয়ে হচ্ছে 2 বছর, মেয়ের ঠিক 1 বছরের মধ্যে আমার ছেলে আসে পৃথিবীতে আলহামদুলিল্লাহ। সো আমি একটা সুন্দর পরিবার আলহামদুলিল্লাহ গুছাতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে, এবং আমার চমৎকার সময় কাটে আমার বাসায়। আমার বেবি আমার মেয়েটা তো এখন অনেক কিছু বুঝে, বাসায় থাকলে সারাক্ষণ বাবা বাবা বাবা, মানে হোয়াট এভার ইট ইজ আমার সঙ্গে এসে শেয়ার করতে হবে। ভাইয়া কান্না করছে, দৌড়ে এসে বাবা মেহমেদ ক্রাইং, 2 বছর বয়স, মানে কিছু একটা হয়েছে, ওর কাপড় চেঞ্জ করতে হবে, খেয়েছে কাপড়টা ভিজে গেছে, পাপা ভিজে গেছে চেঞ্জ, মানে সারাক্ষণ অল টাইম মানে বাবা ছাড়া কিছু বুঝে। আমিও কেন জানি ওরা ছাড়া থাকতে পারি না। ওকে, সো লাইফস্টাইলে কি রকম চেঞ্জ এসেছে এখন বাবা হওয়ার পর? মানে আই ফিল মোর রেসপন্সিবিলিটি হ্যাজ বিন অন মি, এটা খুব কমন একটা বিষয়, এবং মনে হয় যে তখন জীবনটাকে আরও অনেক বেশি দায়িত্বশীল মনে হয় যে অনেক বেশি দায়িত্ব এসে গেছে, অনেক কিছু করতে হবে। আমার জীবনের উপর 2টা জীবন এখন নির্ভরশীল, তাদের ভবিষ্যৎ এখন আমার উপর নির্ভরশীল। আমার কেন জানি মনে হয় যে নিজেকে নিয়ে চিন্তাটা যেমন আগে ছিল 90%, এখন মনে হয় যে ওদের নিয়ে চিন্তাটা 90%, আমাকে নিয়ে 10%, বিষয়টা এরকম হয়েছে আর কি। তাহলে এখন রোশান নিজেকে ফিউচারে কোন অবস্থানে দেখতে চায়? হ্যাঁ, ফিউচারে আসলে কোন অবস্থানে যে দেখবো, আমার আসলে আমার লাইফ নিয়ে প্ল্যানিং খুব কম থাকে। ডেফিনেটলি অনেক ভালো কিছু সিনেমা, কিছু বড় আঙ্কিকের সিনেমা নিয়ে আসতে চাই। আপকামিং তো অনেক সিনেমা রয়েছেই, যেগুলো কাজ শেষ হয়ে গেছে, এগুলো তো দর্শক দেখবে। সেই সঙ্গে আরও নতুন কিছু প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যেগুলো ওই যে বললাম আমি এখন শুধুমাত্র নিজেকে ছাড়িয়ে যাওয়ারই পরিকল্পনা, আর কোনো পরিকল্পনা নেই। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, যেখানে গুগল মামা আপনার থেকে কিছু জানতে চায়। ওকে, গুগল মামা জানতে চায় না? হ্যাঁ। আরে গুগল, ঠিকঠাক মতো জানিস। ওকে, ফার্স্ট কোশ্চেন, আপনার জীবনের সবথেকে প্রিয় মানুষ? আমার জীবনে সবচেয়ে বেশি প্রিয় মানুষ, টু বি ভেরি অনেস্ট, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই এম এ পাইওয়াস পারসন। আমার মনে হয় যে প্রত্যেকটা মুসলিমেরই সেটা হওয়া উচিত। আমার বাবা মা, আমার ওয়াইফ, আমার বেবি। ওকে, আপনার 3টা দোষ? আমার 2 বোন। ওকে, 2 বোন? আমার 2 বোন আছে। ওকে ওকে ওকে, আপনার 3টা দোষ? আমার 3টা দোষ, আমি খুব বেশি মানুষকে বিলিভ করি, প্রায় সময় সেটার জন্য ঠকে যাই, এবং সেই সরলতার সুযোগ নিয়ে মানুষ যা করার করে। আপনার সবচেয়ে বড় ভয়? আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে, না আমার কিছু নিয়ে ভয় নেই, কোনো কিছু নিয়ে আসলে বোদার না আমি, লেট ইট গো, লাইফ গোজ অন। জীবনে একবার হলেও যে জিনিসটা করতে চান? মহাকাশে যেতে চাই। মহাকাশে? তাহলে তো ইলন মাস্কের সাথে কথা বলতে হবে। আপনার সবচেয়ে বাজে উপহার কি কেউ দিয়েছে? সবচেয়ে বাজে গিফট? বাজে গিফট মাঝে মাঝে আমার সিনেমা টিম থেকে পাই, সেটা হচ্ছে যে প্রপার প্রমোশন না দিয়ে সিনেমা রিলিজ করা। ও, আমার কাছে সবচেয়ে বেশি
আমি এখন সবচেয়ে বেশি যাদের প্রতি খুব বেশি রাগান্বিত বা কষ্ট পাই এবং যাদেরকে হেট করি, একটা সিনেমাকে বছরের পর বছর ঝুলিয়ে রাখাটা, এটাই আমার জন্য বাজে গিফট। ফোনের ওয়ালপেপারে কার ছবি আছে? ফোনের ওয়ালপেপারে বেবির ছবি আছে। দুই বেবিরই? আমি ঘুরিয়ে ফিরে দুজনেরটাই রাখি। কোনো একটা মিথ্যা কথা যেটা আজকে বলেছেন? আজকে না, মিথ্যে কথা বলিনি। আজকে ভেবেছিলাম যে আমি প্রোগ্রামটা ডিলে করে এসেছি, ভাবছিলাম ভাইয়াকে বলবো যে ভাইয়া কাছাকাছি চলে এসেছি, একদম কাছে। পরে চিন্তা করলাম যে না, আমি তো একদম কাছে না, সেটা বলা দরকার নেই। আমি বললাম যে ভাই আই এম সরি, প্রবলেমে ফাঁসে গেছি, একটু ডিলে হবে, দ্যাটস ইট। এমন একটা মুভি যেটা দেখে আপনি অনেক কেঁদেছেন? অনেক কাঁদিনি কোনো ছবি দেখে, তবে ইমোশনাল হয়েছে অনেক ছবি দেখে। বাজরঙ্গি ভাইজান দেখে ইমোশনাল হয়েছিলাম, তারপর নোটবুক দেখে ইমোশনাল হয়েছিলাম, আরও অনেক ছবি রয়েছে। এক কথায় রোশন মানে কি? রোশন মানে হচ্ছে দ্য পারসন হু অ্যাকচুয়ালি সব কিছু রোশন করে দেয়, আলোকিত করে দেয়। আপনার একটা গোপন ইচ্ছা যেটা কেউ জানে না? আমার আর কোনো গোপন ইচ্ছা নাই। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্ট, সেখানে আমরা চিটচ্যাট করব, কিছু কোশ্চেন করব, সেগুলোর অ্যান্সার দিতে হবে। চিটচ্যাট। আপনার মতে ডালিউডের সবচেয়ে বড় অভিনেতা কে? ডেফিনেটলি শাকিব খান। কোন সিনেমাকে নিজের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন? আশীর্বাদ। ডেড বডি। আচ্ছা, তানজিন তিশা, দিঘি, পূজা চেরি, সেটের বাইরে কার সঙ্গে সবচেয়ে বেশি মজার মুহূর্ত কেটেছে? পূজার সঙ্গে আমার 2টা সিনেমা হয়েছে। তিশা এবং দিঘির সঙ্গে আমার কাজের পরিধি খুবই ছোট এবং সিনের মানে পরিমাণও খুবই কম। সো পূজার সঙ্গে আড্ডা বেশি হয়েছে, বিকজ আমরা অনেক জায়গাতে দেশের বাইরে আমরা শুটিং করেছি। অভিনেত্রী হিসেবে কাকে কত রেটিং করবেন? পূজা চেরি। আমি আসলে রেটিং করার পারদর্শিতা আমার খুবই কম, বাট শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস। দিঘি? দিঘিও খুব ভালো অভিনয় করে, ভালো নাচে। সবাই সেম হয়ে গেল। আমি ওই যে বিশেষণটা ডিফারেন্ট ভাবে দিচ্ছি, এটা কিন্তু ওকে ওকে, তানজিন তিশা গ্রহণযোগ্য হওয়া উচিত। নাটকের জনপ্রিয় অভিনেত্রী। একটা সিনেমার চরিত্র যা অন্য কেউ পেয়ে গিয়েছেন আর আপনি আফসোস করেছেন, কি সেটা বা কোনটা? আফসোস আমি আসলে করি না, কারণ সেটা আসলে লাকে থাকে। সেটা হচ্ছে পুরমন 2। প্রথমে গুরুত্ব বুঝিনি, পরে দেখেছি যে না বেশ ভালো জনপ্রিয় হয়েছে, বাট আমি সত্যি এটা নিয়ে না। সিনেমাটা যখন শিডিউলগত জটিলতার কারণেই হয়েছে, তবে আমি খুব খুশি যে আমার একজন ভালো কলিগ সিয়াম আহমেদ ইন্ডাস্ট্রিতে এসেছে সিনেমাটার মাধ্যমে। নিজের সম্পর্কে একটা গুজব যেটা শুনে আপনি হাসতে হাসতে মরে গিয়েছেন? আমি খুব অহংকারী। এই বাজে কথাটা। আপনি কি অহংকারী না? অহংকারের কোনো চিরফোঁটা আমার মধ্যে নাই। ওকে। আমি চুপচাপ অনেক সময় বসে থাকি, দেখে অনেকে ভাবে। একজন ক্রাশ যাকে নিয়ে এখনো মিডিয়ায় কথা বলেননি, কে সে? আমার কোনো ক্রাশ কোনো কালেই ছিল না। ছোটবেলায় ছিল না? না, ছোটবেলায় আমি কারোর উপর ক্রাশ খেতাম না। আমার একটা অনবদ্য গুণ আছে, আমি ক্রাশ খেতাম না। নরমালি অনেক সময় দেখলে হয় না যে প্রেমে পড়া বলতে অনেক সময় ভালো লাগতো, সেটা আসলে প্রেম করার ইচ্ছেও জাগতো না, জাস্ট দেখে ভালো লেগেছে, দ্যাটস ইট। ওটা ছোটবেলায় তো ইনফ্যাচুয়েশন অনেকের। আমাদের ঢালিউডে এমন কোন অভিনেত্রী যাকে আপনার ভালো লাগে? ঢালিউডের সবাই মোটামুটি যাদের সঙ্গে আমার কাজ হয়েছে বেশ ভালো বন্ধু। অন্য চোখে দেখি না ওদেরকে। অন্য চোখে দেখেন না? অন্য চোখটা কি? ওই যে তুমি যেটা জানতে চাইছো আর কি, সেটা। ওকে, অনেক বেশি ভালো লাগে আর কি, সেটা অনেক বেশি ভালো লাগা। ঢালিউডে কি এখনো নেপোটিজম হয়? চরম আকারে হয়। এক কথায় উত্তর দিলাম, আর বেশি কিছু জিজ্ঞেস করব না। যদি হলিউড থেকে কোনো অফার আসে কিন্তু চরিত্রটা বেশ ছোট, সেটা কি করবেন? না, করবেন না। একেবারে যদি করার মতো হয় না, করব না। আচ্ছা, 3টা বিষয় বলতে হবে যেখানে রোশন সাকিব খান থেকে বেটার। আমি বেশি বেবিদেরকে সময় দিই, সাকিব হয়তো সময় পান না। হাউ ডু ইউ নো? আমরা তার বেবিদের বা তার বেবিদের মায়েদের প্রোফাইলে গেলে দেখি যে তাকে নিয়ে তারা বেশ সময় কাটাচ্ছে, সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে। সো হাউ ক্যান ইউ টেল দ্যাট? হাউ ক্যান আই টেল দ্যাট মানে এই বিষয়টা আসলে কিভাবে এক্সপ্লেন করবো বলুন? আর তুমিও খুব একটা ট্রিকি কোশ্চেন করেছো আমাকে। না, ডেফিনেটলি মানে হি ইজ এ গুড ফাদার এবং তার বেবিদেরকে বেশ ভালোই সময় দেয়।
তবে আমি তো একেবারে একান্তই আমার বেবিদের সঙ্গেই থাকি, সেজন্য বললাম আর কি সেই প্রশ্ন, সেই ক্ষেত্রে আর কি। 3টা বিষয় বলতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে আরেকটা বিষয় সাকিব ভাই থেকে বেটার কোন বিষয় বলবো আসলে, অভিনয় জগতের বিষয় নিয়ে তো কথা বলতে পারবো না, বিকজ ইজ এ ভেরি সিনিয়র এন্ড ইজ এ বিগ স্টার, এবং আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট অন হিম। আপনি গুড ডান্সার। সাকিব ভাই ইজ অলসো এ ভেরি গুড ডান্সার। সাকিব ভাই থেকে ভালো নাচি এটা আমি থিঙ্ক করি না। আমি হয়তো ভালো না মানে মোটামুটি নাচতে পারি, সাকিব ভাই অলসো ইজ এ ভেরি গুড ডান্সার এবং খুব প্রবীণ ডান্সার। আর কি আছে টপিক, তুমি একটু হেল্প করো আমাকে। আপনার হাইট বেশি। হাইটটা হয়তো বেশি হতে পারে, হাইটটা আসলে খুব বেশি ভালো জিনিস কিনা আমি সেটা জানি না। ওকে, সো আমাদের এই সেগমেন্টটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট সেগমেন্টে। ওকে, সেগমেন্টের নাম হচ্ছে দুষ্টু কোকিল জানতে চায়। আসলে ব্যাপারটা হচ্ছে, কি অসাধারণ নাম। হ্যাঁ, আপনার সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু দুষ্টু মিষ্টি কমেন্ট আসে যেগুলো আপনি রিপ্লাই করার সময় পান না। সো আজকে আমাদের এই শোতে আপনার সেগুলো রিপ্লাই করতে হবে। আচ্ছা, এত সস্তা এডিট কেন ভাই, আপনি না নায়ক? না, আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি একটা বলি, আমি আমার শুধু ওনাকেই না, অনেকের হয়তো প্রশ্নটা থাকে যে এডিট ভালো হয় না। আর অনেক বিষয় হচ্ছে কি, আমাদের অনেক রকমের মতাদর্শ থাকে, হাজার ভালো হলেও অনেক সময় আমরা ভিন্ন কারো ভক্ত হওয়ার কারণে তার কাছে এটা ভালো লাগবে না। আপনি ভালোবাসেন একজনকে, আপনার আরেকজনকে ভালো লাগবে না, দিস ইজ ভেরি কমন ইস্যু। সো ওইটা আসলে কোনো বোধ আউট হওয়ার মতো কোনো ইস্যু না। তবে আমি ভাই আসলে ফটো ফ্রিক না, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা। আপনি ফটো ফ্রিক না? একেবারেই না। আমি ছবি তোলাটাই আমার কাছে কেন জানি, আমার সোশ্যাল মিডিয়াতে আমি ভেরি ইনঅ্যাক্টিভ, আমার রেগুলার অ্যাক্টিভিটি দেখা যায় না। সো ওই বিষয়ে আমি বেশ পিছিয়ে আছি। আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে ভালোভাবে এডিট করতে। নেক্সট একটা ছবি, আপনি নীল আলখাল্লা পরে আছেন, সেখানে হচ্ছে এটাকে কি বলে, পাঞ্জাবির মতো ঢোলা ঢালা কিছু একটা। আলখাল্লা কি পাঞ্জাবি? হ্যাঁ, ইটস ওয়ান কাইন্ড অফ আলখাল্লা। আর আই নো যে নীল পাঞ্জাবি তো আমি পরি না। ওকে, আপনি সাথে অনন্ত জলিল আছে আপনার সাথে। ও আচ্ছা, দ্যাট ওয়াজ এন কাইন্ড অফ জুব্বা টাইপ। সেখানে অনেক বড় একটা কমেন্ট। জুব্বা, আপনি জুব্বা পরে আছেন, সেখানে অনেক বড় একটা কমেন্ট। হ্যাঁ, আমি পড়ি, ধৈর্য নিয়ে শুনতে হবে। হ্যালো রোশন ভাই, শ্রদ্ধার সাথে বলি, আপনি কি সুপারস্টারের সংখ্যা জানেন? সুপারস্টার কাকে বলে জানেন? আপনি কি তেল মারা ভালো বুঝেন? একটা লোক দীর্ঘ 26 বছর ইন্ডাস্ট্রিতে একটু একটু করে বড় হয়েছে, তাকে সুপারস্টার মানে না, আর যে অভিনয় জানে না তাকে সুপারস্টার বলেন। বাংলার কুখ্যাত বিড়াল পরিচালকের একটি ছবি করে তেল মারা শুরু করে দিয়েছেন। আমি একটু রেস্ট নেই, আরো আছে। না বলো, মজা লাগতেছে। সাব্বাস, এগিয়ে যান, তেল মারতে থাকুন, কিন্তু কাম হবে না। জনপ্রিয়তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ভালো করে বুঝছেন নাকি আরো কিছু বলবো? খুবই অসাধারণ প্রশ্ন। না, এটা আসলে হয়তো অনেকে একজন কষ্ট পেয়েছেন, এটা ডেফিনেটলি সাকিব ভাইয়ের ভক্তই হবে। আরে ভাই, সাকিব ভাই তো মেগা স্টার ভাই, তো আমি তো সুপারস্টার হচ্ছে অনন্ত জলিল ভাইকে বলছি, তুমি প্যারা নিতেছো কেন? সাকিব ভাই তো মেগা স্টার রে ভাই। আর তাছাড়া এটা সত্যি বলতে কি, আমরা জলিল ভাইয়ের সঙ্গে একটা লম্বা সময় কাজ করেছি। এত গুড হার্টেড একটা পার্সন, মানে ওই সত্যি বলতে আমার একদম শ্রদ্ধা থেকেই আসলে ওনার জন্য এই শব্দটা এসেছে। দেখুন, আমাকেও কিন্তু অনেকে সুপারস্টার বলে, কিন্তু আই এম নট এ সুপারস্টার। আর এটা আসলে অনেক সময় ভালোবাসা থেকে অনেকে এই উপাধিটা দেয়। এআইতে করা আপনার একটা 6 প্যাক ছবি, সেখানে একজন লিখেছেন, এই রকম বডি বানান, ভালো লাগবে ব্রো। আসলে বুঝতে পেরেছি, এআই একটা ছবি যেটাতে খুব ট্রামিনাসলি বডি ছিল। ওকে, আসলে ওই রকম বডি বানানোটা খুব বেশি সময় সাপেক্ষ বিষয় না, কিন্তু ডেডিকেশনটা তখনই আসে যখন, দেখুন, আমরা যাদেরকে খুব বেশি মাস্কুলার দেখি, কোথায় দেখি, বলিউডে দেখি, হলিউডে দেখি, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য বাজেট ব্রো। মানে 6 প্যাক বানানো 4টে কথা না, অনেক ডেডিকেশন লাগে, কনসিস্টেন্টলি 4 মাস লেগে থাকতে হয়। সেটার জন্য আমাদের ডিরেক্টররাই চায় না, আমরা কি করব বলেন? আর একটা সিনেমার জন্য সময় কই পাই, এই চরিত্রের জন্য আবার ওই চরিত্র, সিনেমাগুলো এত কনসিস্টেন্টলি মানে শুটিং হয় যে বানাবো যে সেই সময়টাই পাই না। আপনি যাদেরকে দেখেন বানাতে, ওরা সিনেমাটা শুটিং করার আগে 6 থেকে 1 বছর সময় পায়, সেই সময়টা আমাদের হাতে থাকে না। কি করব বলেন? ইচ্ছে থাকে কিন্তু সময় থাকে না। নেক্সট কমেন্ট, গরিবের জায়ান মালিক। হায় রে খোদা, আমরা আসলে
আবার একটা ছবি গেছিল, সেটা হচ্ছে নাম যেন কি ছিল, পাপে হোয়াইট হেয়ার। ওটাতে আসলে অনেকে জায়ান মালিককে কোট করছিল, কারণ হচ্ছে জায়ানের, ইভেন জায়ান মালিকের ছবি আমি পরে দেখছি আমার ওই লুকসটা টিজার বা ট্রেলার রিলিজ হওয়ার পরে। আমরা তো হুজুগে বাঙালি, অনেক কিছু না দেখেই এরে কপি কেন করলেন, ওরে কপি কেন করলেন, আসলে বুঝতেই চেষ্টা করে না যে আসলে কোথা থেকে ইন্সপায়ার্ড আমরা হয়েছি। এটা আমাদের আসলে জ্ঞানের লিমিটেশন, আমরা হয়তো অনেক কিছু না জেনেই আমরা করি, এটা এজ এ বাঙালি এটা আমাদের অভ্যাস। নেক্সট কমেন্ট, উনি বাংলাদেশের নামকরা নায়ক হবেন, কোয়ালিটি আছে বস, শুভকামনা রোশান। থ্যাংক ইউ সো মাচ। এরকম শুভকামনা আমি অনেক জায়গায় দেখতে পাই, তবে ধন্যবাদ, দোয়া করবেন যেন আসলে আপনার আশাটা পূরণ হয়। নেক্সট, রোশান ছেলেটা দেখতে খুবই সুন্দর, পরিচালকদের উচিত তাকে নিয়ে নতুন নতুন ছবি করা। পরিচালকের ওয়ালে গিয়ে বেশি বেশি কমেন্টস করবেন। ওকে, না আসলে অনেক ডিরেক্টরই আছেন, অনেক বড় পরিচালক, ইনক্লুডিং রাফি ভাইয়ের সঙ্গে আমার অনেক এই বিষয়ে কথা হয়েছে। আসলে প্রডিউসার মিলাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, ঠিক আছে? এই প্রতিবন্ধকতাটা আমাদের যখন কমে যাবে না, তখন ধামাকা সিনেমা দেওয়াটা আসলে সময়ের বিষয়। ইনশাল্লাহ রোশান আমাদের শীঘ্রই ধামাকা সিনেমা দিতে যাচ্ছে। নেক্সট কমেন্ট, আপনার একটি সেলফি, সেখানে লিখেছে, এহেন বাজে ছবি পোস্ট করার এত তাড়া কিসের, আপনি হিরো, তাই এই ধরনের ছবি নিজের জন্য কলঙ্কিতই বটে, আশা রাখি নিজের যত্ন নেবেন। ভাই তুমি নিজের যত্নটা একটু ভালো করে নিও তো। ওকে, নেক্সট কমেন্ট, যেখানে আপনি সিয়ামের সাথে আছেন, নিজেরা নিজেদের সঙ্গপাঙ্গ নিয়ে হলে ঘুরে ঘুরে ছবি দেখে সুপারহিট বলার সময় এসে গেছে, এন্ড একটা দুষ্টু মিষ্টি ইমোজি। প্রশ্নটা আসলে বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে, আরে বলবো। মানে বুঝাইছে যে আপনারা নিজের ছবিকে নিজে ইয়ে করছি নাকি? হ্যাঁ, এখন হলে গিয়ে আপনারা বলবেন আপনাদের ছবি সুপারহিট হয়ে গিয়েছে, এমন কিছু আই গেস। ভাই ভালো বলছি ভাই, সুপারহিট হয়েছে কোথাও, কখন বললাম? উল্টাপাল্টা কথা বলেন কেন? ভালো করে ইন্টারভিউ দেখেন। নেক্সট কমেন্ট, ভালোবাসার সবটুকু অনুভূতি মা বাবা ও তোমাকে, মানে আপনাকে। মাশাআল্লাহ, অনেকক্ষণ পরে খুব সুন্দর একটা কমেন্টস পড়েছেন। ব্যালেন্স করতে হবে তো, এই জন্য প্রডিউসার এভাবে লিখে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা শুভকামনা জানায় তাদেরকেও অনেক শুভকামনা। আপনার একটা ছবি যেখানে একটা কালো কুকুর এবং আপনিও কালো পোশাকে আছেন, র্যাবের পোশাক মোস্ট প্রবাবলি, সেখানে লিখেছেন একজন, সাকিব খানের পরে আমার কাছে রোশান ভাইকে নায়ক হিসেবে বেস্ট মনে হয়। যথার্থই বলেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভকামনা আপনাকে। একটা ক্যাপশন যেখানে আপনি লিখেছেন, এক পা দু পা করে চলছি, পিছিয়ে যাচ্ছি 3 পা, সেখানে কমেন্টটা এসেছে, ভাইয়া কেন এক পা করে এগিয়ে 3 পা পিছিয়ে যাচ্ছে বলেন। এটা আসলে আমাদের একটা গানের, আমার মুখোশ সিনেমার একটা গানের লিরিক ছিল আর কি, সেটার একটা ছবি দিয়ে ক্যাপশনটা দেওয়া। এটা জীবনের কোনো সম্পৃক্ত কোনো বার্তা নয়, ইট ওয়াজ জাস্ট অ্যান লিরিক। নেক্সট কমেন্ট, সাকিব খানের সাথে কাজের অফার পেয়েও ফিরিয়ে দিলেন, আপনি কি অভিনয়ের কাছে নাকি আপনার ইগোতে লাগবে ক্যামিও করলে, এজন্য করেন নাই? আপনি জিয়াউর রোশান কয়জনে চিনে, কাজটা করলে তো হাইলাইট আসতে পারেন, দাড়ি কমা প্লিজ দিয়েন, পড়তে খুব কষ্ট হয়। না, দাড়ি কমা অনেক সময় যারা কমেন্টস করে তারাও দেয় না, না তাদের কি বলছি আমি। ও আচ্ছা আচ্ছা, দাড়ি কমা। নেক্সট টাইম আপুর ওয়ালে একটু দাড়ি কমা দিয়ে আরেকটা কমেন্টস করে দিও আপুকে। আর না মানে ফার্স্ট অফ অল আমার শুধু নট স্পেসিফিকলি হিম, এটা আসলে কাজ করা না, আসলে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি ভাই ইগোর কোনো বিষয় নাই, মানে সাকিব ভাই ইজ আনকম্পেয়ারেবল, অ্যান্ড ভাইয়ের সঙ্গে কাজ করাটা, স্ক্রিন শেয়ার করাটা ডেফিনেটলি ইট উড বি এ ম্যাটার অফ লাক ফর মি। আমার করার ইচ্ছে ছিল, কিন্তু মানসিক, মেন্টালি, ফিজিক্যালি যে ফিটনেসের যে বিষয়টা, সব কিছু মিলে আই ওয়াজ নট রেডি। আমি রেডি থাকলে অবশ্যই করতাম, এবং অবশ্যই এই ধরনের একটা স্কোপ ইন জেনারেলি আমার মতো একজন জুনিয়র কখনো মিস করার কথা না। নায়ক কিন্তু কোনো হিট সিনেমা নাই। ভাই আমার তোমার সিনেমাতেই প্রথম হিটটা হবে, তুমি প্লিজ এসে প্রডিউস করো আর ডিরেকশন দাও। আর স্পেসিফিকলি এখন যার ফ্যান তুমি, আগে তার সিনেমা বেশি করে দেখো। ওকে, একজন দর্শক লিখেছেন, ভাই
রায়হান রাফির সাথে একটা ভালো মুভি করুন প্লিজ। আজে বাজে মুভি না করে ভালো ডিরেক্টরদের সাথে মুভি করেন। আর নায়িকা হিসেবে আপনার সাথে পরিমণিকে চাই। না আমি আসলে একটা বিষয় বুঝি না, আমার নিজের, আমি তাদেরকে কি দোষ দেব? আমার সঙ্গে যারা অনেকে আছেন, অনেকে অনেক সিনেমা না দেখে কমেন্টস করেন, এই মানে এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা অনেকে কিন্তু সিনেমাই দেখি না। ইনফ্যাক্ট ওই যে অনেকটা কাইন্ড অফ ইউটিউবের যে থাম্বনেল আছে না, থাম্বনেল দেখেই যে আমরা জাস্টিফাই করে ফেলি। এই সেগমেন্টটা শেষ হয়ে গিয়েছে। আরেকটা সেগমেন্টে যাওয়ার আগে আমার কিছু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার কি কবিতা খুব ভালো লাগে? আপনার সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কিছুদিন পরপরই কবিতা লিখেন। সব মিলে মনে 3টা ভালো লাগে আর কি মাঝে মাঝে। আচ্ছা, একটা পোস্ট আপনার, সেখানে আপনি লিখেছিলেন রাতেরও আছে দাপট, সব আলো নিভে গেলে তারাই রাজত্ব করে নিঃশব্দে। এই যে রাতের আছে দাপট বা এই যে আরো পোস্টেও আমরা দেখি মেটাফরিক কিছু বলতে চাচ্ছেন, আপনি আসলে কি বলতে চাচ্ছেন? না, ওই তখন আসলে লাইনটা ভালো লেগেছিল, তখন রাত ছিল এই জন্য পোস্টটা লেখা। আরেক জায়গায় আপনি লিখেছেন যে অযোগ্য এবং মূর্খরা সবসময় দুর্গন্ধ ছড়ায়, যোগ্য ও শিক্ষিতরা ছড়ায় আলো। এটা একটা স্পেসিফিক মোমেন্টে আসলে স্পেসিফিক। কাকে মনে হয়েছিল অযোগ্য? আমি এমনিতেই তো মানুষকে নিয়ে ক্রিটিসাইজ একটু কম করি, সো আমি নাম উল্লেখ করতে চাই না, যারা বোঝার বুঝে নেবে। আচ্ছা, সো আমরা একটা সেগমেন্টে যাব, সেখানে আপনার জাস্ট বলতে হবে কথাটা সত্য আর মিথ্যা, ট্রুথ অর ফলস। আমরা আপনার বেশ কিছু ইন্টারভিউ রিসার্চ করে সেই কথাগুলো পেয়েছি। ফার্স্ট কোশ্চেন, শুটিং থাকলে রোশন রাতে ভাত খায় না। ট্রু। ব্যাড বয় রোশনের পছন্দের ক্যারেক্টার। দিস ইজ ভেরি ট্রু, যেটার গুরুত্বটাই এখনো বাঙালি বুঝে নেই, ম্যাক্সিমাম বাঙালি আর কি। বাট আমার মজা লেগেছে, অনেকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে। আমার ইনফ্যাক্ট যারা বিদ্বান সাংবাদিক রয়েছেন বা গুণী ব্যক্তিরা রয়েছেন, ছবিটা দেখার পর এত অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমার অন্য সিনেমার জন্য এত অ্যাপ্রিসিয়েট পাইনি। এবং যারা আসলে, আমরা তো বললাম না যে আমরা মানে গুণটাকে বিচার করতে পারি না, সিনেমার ভিতরে কি আছে না দেখেই মানে আমরা অনেক কিছু বলে ফেলি। এটা তো আমাদের চিরাচরিত স্বভাব, এটা হয়তো আরো 10 থেকে 15 বছর আমাদের স্বভাবটা যাবে না, থেকে যাবে। বাট আই লাভ দ্যাট ক্যারেক্টার। ওকে, রওশনের হাইট সাকিব খান থেকে বেশি। হ্যাঁ, কিছুদিন আগে ভাইয়ের সঙ্গে একটা ছবি তুলতে গেছি, ছবিটা দেখার পর মনে হয়েছে। তার আগে মনে হয় নাই? জানতাম। ওকে, রওশন নাকি এক্সট্রা গ্রুপ, এক্সট্রা আড্ডা এগুলো মেনটেন করে না। ভেরি ট্রু। কেন করা হয় না? ওই যে ফ্যামিলি হয়ে গেছে, ফ্যামিলিকে সময় দেই, বললাম না যে ফ্যামিলিকে একটু বেশি সময় দিই আমি। রওশনের কাছে কাজ আসে, কাজের কাছে রওশন যায় না। দিস ইজ ভেরি ভেরি ট্রু। এই জন্যই তো ওই যে অনেক সময় একটা ওয়েলিং নিয়ে কথা বললো না, প্যাম্পারিং বা ওয়েলিং, তেলবাজি। আসলে লাইফে কখনো তেলবাজিটাই বের করতে পারলাম না। তেলবাজিটা করলে হয়তো রওশনের বর্তমান রওশনটা হয়তো আরও অনেক বেশি আপার ভার্সন রওশন হতে পারতো, অনেক বেশি হিট সিনেমা থাকতে পারতো, অনেক বেশি বেশি বড় বড় কাজ করা হতো। ওই ওয়েলিং না, ওই তেলবাজিটাই পারি না, এই জিনিসটা আসলে হয়ই না। কারণ আমার কাছে মনে হয় যে যেই জিনিসটা আমি তেলবাজি করে নিলাম সেটা আমার জন্য সম্মানের না। আর সেই জিনিসটাকে আমার মানে আই এম ভেরি মানে কি বলবো আনএক্সপার্ট ইন দিস ফিল্ড। এই কাজটাতে অনেক বেশি আনএক্সপার্ট, আমি কখনো করতেও চাই না ওইভাবে। আসলে কোনো কাজ নেওয়াটাকে নিজের কাছে অসম্মানিত লাগে, খুব বেশি সিরিয়াস হয়ে গেছি। হ্যাঁ, একটু হাসি, চলো। আচ্ছা, আপনি বলছিলেন যে আপার কোনো জায়গায় আপনি এখনো যেতে পারছেন না তেলবাজির কারণে। আপার জায়গাটা যদি হয় তাহলে আসবে ডালিউডে এখন আপার জায়গায় কে আছে? সাকিব খান। আপনার কি মনে হয় তাহলে সে তেলবাজি করে সেখানে গিয়েছে? যোগ্যতাই গিয়েছে, ডেফিনেটলি। আচ্ছা, যোগ্যতাই গিয়েছে না। অনেকে হয় না যে এই তেলবাজির প্রশ্নটা আসে কেন? অনেক সময় অনেক জায়গায় অনেক বেনিফিটের জন্য অনেকে তেলবাজি করে, ওই কারণেই তো এসেছে। হয়তো স্পেসিফিকলি কারোকে উদ্দেশ্য করে এসেছে। সো ওই বিষয়গুলো মানুষ সর্বসর্বা জানে যে আসলে মানে অন্তত যারা আমাকে চিনে বা আমাকে জানে তারা জানে এজ এ পার্সন হাউ রোশন ইজ। সো ওকে, নেক্সট কোশ্চেনও সিমিলারই। আপনি এক জায়গায় বলেছেন আপনি ঠিকঠাক নিজেকে বাজারজাত করতে পারেননি। ওটা হচ্ছে একটা কবিতার লাইন, আমি নিজেকে ঠিকঠাক বাজারজাত করতে পারিনি। হ্যাঁ, এটা অনেক জায়গায় আপনি বলেছেন। সম্পর্কগুলোকে চড়া দামে বিক্রি করতে পারি। একটু শুনান সবাইকে, দর্শক। না, আমার এক্স্যাক্টলি মনে নেই, এটা আমার এক ভাই লিখেছিলেন আর কি। উনি একজন পুলিশ কর্মকর্তা,
তো উনি ওনার এই পংক্তিটা আমাকে পাঠিয়ে একজন বলেছিলেন আর কি যে প্লিজ এটা আবৃত্তি করে, খুব শখ আমার এটা আপনার মুখে শুনতে। তখন ভালো লাগলো, এটা রেকর্ড করেছিলাম, পরে আমার ওয়াইফ এটা ছেড়ে দিয়েছে আর কি, বলে এটা ছেড়ে দাও, দ্যাটস আর কি। তাও দিস ইজ ভেরি ট্রু, আমি নিজেকে ঠিকঠাক বাজারজাত করতে পারিনি। দিস ইজ ভেরি ট্রু, আমি আসলে নিজের মার্কেটিংটা ভালো করতে পারি না, এজন্য আমার মনে হয়েছে আমার আরও মানে এক্সপেক্টেড জায়গাটায় আমি এখনো পৌঁছাতে আমার দেরি হচ্ছে। আপনি নিজেকে অনেক ভালোভাবে বাজারজাত করেন, সেটাই আমরা চাই, এবং আরও ভালো ভালো মুভি দেখতে চাই আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ সো মাচ। দীপ্ত টিভির দর্শকদের জন্য যদি কিছু বলতেন। ওয়েল, দীপ্ত টিভি এবং দীপ্ত প্লে স্পেসিফিকলি এই একই টিভির দুটো আলাদা আলাদা পার্ট এবং এটার অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। দীপ্ত প্লে একটি ওটিটি প্ল্যাটফর্ম, সেটার অনেক ভালো প্রচুর পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে। দীপ্ত প্লেতে অলরেডি আমার কাজ রিলিজ হয়েছে, অপলাপ, যেটা কি হিউজ পরিমাণ দীপ্ত প্লের যারা দর্শক রয়েছে তারা ভালোবাসা দিয়েছে। এবং সেই সঙ্গে দীপ্ত প্লে হাইড অ্যান্ড সিক রিলিজ হচ্ছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। যেহেতু এখানে স্পেসিফিকলি যারা বসে আছেন তারা নিশ্চয়ই দীপ্ত প্লের কন্টেন্টগুলোও দেখেন, সেটা অবশ্যই দেখবেন। এবং সেই সঙ্গে আরও অনেক কাজ দীপ্ত প্লের সঙ্গে হবে। আর যারা একান্তই সিনেমা প্রেমী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের জায়গা থেকে আমরা তো চেষ্টা করি ভালো সিনেমা আপনাদেরকে উপহার দেওয়ার, এবং স্পেসিফিকলি যারা আমাকে অনেক ভীষণ ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইন রিসেন্ট টাইমে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে সেগুলোতে অনেক ভালোবাসা দিয়েছেন। আপকামিং সিনেমাগুলোতে পাশে থাকবেন এবং নিজেকে, আপনারা সবসময় আমাকে বলেন যে রোশন প্লিজ নিজেকে ছাড়িয়ে যান। অবশ্যই প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি, প্রতিনিয়তই আগের সিনেমাটা থেকে বেটার করার চেষ্টা করছি। আপনাদের দোয়া এবং সেই সঙ্গে সাপোর্ট থাকলে অবশ্যই নিজেকে অনেক অনেক ছাড়িয়ে অনেক ভালো সিনেমা ইনশাল্লাহ অবশ্যই উপহার দেব, সেই চেষ্টায় আছি। থ্যাংক ইউ সো মাচ এবং অনেক ভালো থাকবেন এবং ঈদের শুভেচ্ছা সবাইকে। থ্যাংক ইউ রোশন ভাইয়া আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে, আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। পরবর্তী এপিসোডে আমি আবারও নিয়ে আসবো একজন স্পেশাল গেস্টকে। ততদিন আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।